আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। তা আজকে অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। তা আসলে নির্বাচনের আগে আমি একটি ভিডিও দিছিলাম, অনেকগুলি ভিডিও দিছিলাম। নির্বাচনের পরে কিন্তু আর ভিডিও দেওয়া হয়নি। তো এর ভিতরে কিন্তু অনেক ঘটনা, আহ, অঘটন, ঘটন অনেক কিছু ঘটছে, আপনারা জানেন। তো আসলে আপনারা জানেন যে বিএনপি এর ভিতরে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে তারা মন্ত্রিপরিষদ গঠন করেছে। তো আমি মন্ত্রিপরিষদের একটি আহ, এই বিষয়ে আমি বিস্তারিত কে কোন মন্ত্রণালয় পেয়েছে এটা আপনারা সবে অবগত। এই বিষয়ে আমি বিস্তারিত বলবো না। আহ, আমি শুধু সংক্ষিপ্তভাবে বলবো যে এর ভিতরে আছে যে অনেকে নিরপেক্ষভাবে পেয়েছে, যেমন নিরপেক্ষ উপদেষ্টা হিসেবে জাহিদুর রহমান, ঠিক আছে, যার ছবি আমি পাশে দিয়ে দিতেছি, ওই যে দেখতেছেন, ইনি একজন ইউটিউবার, ঠিক আছে, এবং সাংবাদিক। তিনিও কিন্তু উপদেষ্টা হিসেবে পেয়েছেন। এবং সবচাইতে বেশি আলোচিত, যিনি সমালোচিত, আলোচিত বাংলাদেশের বর্তমানে, ডক্টর খলিলুর রহমান, তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা ছিলেন। তিনি কিন্তু উপদেষ্টা পরিষদের একজন জাতীয় নিরাপত্তা পরিষদে ছিলেন। তিনি এখন কিন্তু সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। এই নিয়ে কিন্তু অনেকটা তর্ক বিতর্ক চলতেছে। তা আসলে এটা তর্ক বিতর্ক চলাই স্বাভাবিক, কারণ যিনি এর আগের উপদেষ্টা পরিষদের ভিতরে ছিলেন এবং জাতীয় নিরাপত্তা পরিষদে এবং প্রধান একটি দায়িত্ব ছিলেন, হ্যাঁ, তাকে নিয়ে কিন্তু আপনারা জানেন যে বিএনপির বড় বড় শীর্ষ কর্মকর্তারা কিন্তু তাকে নিয়ে অনেক আলোচনা করছে, তার পদত্যাগের দাবি করছে। তাকে অতি অতি তাড়াতাড়ি পদত্যাগ করতে বলা হয়েছে, যে এই উপদেশটাকে অতি তাড়াতাড়ি পদত্যাগ করুন। এবং ইনি একজন বিদেশি নাগরিক হিসেবে কিভাবে উপদেষ্টা হলেন, এই প্রশ্নটাও কিন্তু তারা তুলেছেন। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় এটা দেখতে পারেন, হয়তো অনেকে দেখেছেন, আর যদি না দেখে থাকলে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন যে বিএনপির সালাউদ্দিন কাদের, তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু অনেকবার খুলনাতেও এক জনসভায় তিনি কিন্তু এই কথা বলেছেন, হ্যাঁ। এবং আমি তার ছবিটা দিয়ে দিচ্ছি পাশেই। তিনি এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশাল একটা বড় একটা দায়িত্ব, কিন্তু আসলে বাংলাদেশের সবচেয়ে বড় দায়িত্ব। আসলে কি বিএনপির ভিতরে এরকম কোনো লোক ছিল না, এরকম কোনো যোগ্য প্রার্থী ছিল না যিনি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন, এবং যা শুধু এই ডক্টর খলিলুর রহমানকেই দিতে হবে? কেন? প্রশ্নটা এখানেই, ঠিক আছে। বিএনপির ভিতরে এছাড়া আমি বলতে চাই যে আইনজীবী থেকে যিনি আইন মন্ত্রণালয়ে পেয়েছেন আসাদুজ্জামান, যার ছবি আমি পাশে দেখতেছেন, আমি দিচ্ছি, তিনি আইনমন্ত্রী হিসেবে পেয়েছেন, ঠিক আছে। তিনি কিন্তু একজন আইনজীবী ছিলেন এবং সাবেক উপদেষ্টার পরিষদের আইন বিভাগের একজন সদস্য ছিলেন। এই যে মন্ত্রণালয়ের ভিতরে অনেকেই কিন্তু যোগ্য, যারা বিএনপির ভিতরে অনেক যোগ্য লোকজন ছিল, ঠিক আছে, তারা কিন্তু অনেকে পায়নি। গয়েশ্বরচন্দ্র রায় থেকে শুরু করে অনেক নেতারা, ঠিক, আলতাফ হোসেন চৌধুরী, তিনি কিন্তু অত্যন্ত যোগ্য ব্যক্তি ছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ঠিক আছে। এই ধরনের লোক, এবং আমি বলতে চাই যে পটুয়াখালী 4 আসনের ABM মোশাররফ হোসেন, যিনি একজন কেন্দ্রীয় নেতা এবং সাবেক ছাত্রদলের সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং 1 নং যুগ্ম আহ্বায়ক ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের, তিনিও কিন্তু কোনো পোস্ট পায়নি। হ্যাঁ, এছাড়া এরকম অনেক অনেক যোগ্য নেতাকর্মীরা কিন্তু, যারা নেতারা, তারা কিন্তু এই পরিষদে নাই, মন্ত্রী পরিষদে নাই। হ্যাঁ, এই কেন নাই? কেন এদেরকে বাদ দিয়ে
বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সেক্টর থেকে তাদেরকে মন্ত্রী করা হইল, ঠিক আছে। যাক, এটা এটা বিএনপির একান্তই তারেক জিয়া যেটা ভালো মনে করছে, যেটা যাদেরকে যোগ্য মনে করছে তাদেরকেই দিছে, ঠিক আছে। এটা নিয়ে আমি বিস্তারিত আর আমি এগোতে চাই না। তবে আমার মূল কথা হলো যে কোনো দলই, এই শেখ হাসিনা কিন্তু 17 বছর ছিল, ঠিক আছে, এরশাদ ছিল 10 বছর। বাংলাদেশের ইতিহাসে কেউ এককভাবে কোনোদিন ক্ষমতা চালাতে পারেনি। শেখ হাসিনা কিন্তু এই ফ্যাসিস্ট, আমরা এই জুলাই অভ্যুত্থানটা কিভাবে শুরু হয়েছে? বিএনপি কিন্তু অনেক আন্দোলন করছে, জামাত শিবির অনেক আন্দোলন করছে, ঠিক আছে। এরা একত্র ছিল, কিন্তু বিএনপি এবং জামাত কিন্তু একসাথে আন্দোলন করছিল এবং একসাথে একবার সরকার গঠন করছিল, আপনারা জানেন, ঠিক আছে। এই বিএনপির প্রতিপক্ষ হয়েছে জামাত ইসলাম, ঠিক আছে। এই বিএনপি কিন্তু এখন সরকারে আছে এবং তারা কিন্তু আওয়ামী লীগদেরকে পুনর্বাসন করার জন্য অনেক কথাবার্তা বলছে এবং এই জন্য আওয়ামী লীগের ভোট কিন্তু বিএনপির ভান্ডে কিন্তু পড়ছে, ঠিক আছে। তারপর এখানে কিন্তু কথা হয়েছে যে ভোটের যে ফলাফল নিয়ে আমি নিজেই দেখছি, সন্ধ্যা 7টা পর্যন্ত দেখতেছি যে জামাত ইসলাম উপরে আছে, ঠিক আছে। জামাত যে 11 জোট করছে এনসিপি সহ, এরা কিন্তু উপরে ছিল, অনেক উপরে ছিল। কিন্তু রাত্র 11টা থেকে 11:30 পর থেকে দেখি যে সমীকরণ আলাদা হয়ে যায়, সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। এবং নির্বাচনের তাদের নিজস্ব পক্ষ থেকে একটি অ্যাপস নামানো হয়েছে। ওই অ্যাপসের ভিতর রেজাল্টগুলো দেখা যাবে, কে কোন জায়গা থেকে কোন আসন থেকে এগিয়ে আছে, ঠিক আছে, কোন দল এগিয়ে আছে, এগুলো অ্যাপস। হঠাৎ করে অ্যাপসটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। অ্যাপসে কোনো কিছু দেখা যাচ্ছে না। অ্যাপসটা আমার কাছেও আছে, কিন্তু অ্যাপসটা আমি খুলে দেখতেছি যে না, হঠাৎ করে সন্ধ্যার পর থেকে অ্যাপসটা আর কাজ করতেছে না। আসলে কি এই যে জামাত ইসলাম বলতেছিল যে এখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, মানে ভোটের ফলাফল নিয়ে তাদের একটা শঙ্কা প্রকাশ করছিল যে ভোটের ফলাফলের ভিতরে আমি দেখছি যে প্রায় 60টার উপরে আসনের প্রায় 2 থেকে 5,000 ভোটের ডিফারেন্স ছিল। 60টা আসনের উপরে, 60 থেকে 63টা আসনে। এই যে একবারে কাছাকাছি, কিন্তু 2,000 ভোট, 1,000 ভোট, 3,000 ভোট, 4,000, 5,000 ভোট কিন্তু বেশি ভোট না, কিন্তু যেখানে 1.5 লক্ষ 2 লক্ষ ভোটার, সেখানে 2,000 2,500 ভোটের ডিফারেন্সে জয়লাভ করা, এটা কিন্তু আসলে তারা কিন্তু আসলে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। যাই হোক, আমি কোনো পক্ষ হয়ে বলবো না, আমি বলতে চাই যে এখন বিএনপি সরকার গঠন করা হয়েছে। সরকারে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যাকে আমি আগেও বলছি সম্মান করি, শ্রদ্ধা করি যথেষ্ট। জিয়াউর রহমান নাই, তার ছেলে ম্যাডাম খালেদা জিয়া, তার ছেলে, ঠিক আছে। এই খালেদা জিয়ার, ঠিক আছে, খালেদা জিয়া তার যে মৃত্যুর কারণ আমরা বলতে পারি যে তাকে চিকিৎসা করতে দেওয়া হয়নি। শেখ হাসিনা কিন্তু বারবার বলছে না, বিদেশে পাঠানো যাবে না। এমনকি বিএনপি চেয়েছিল যে বিদেশে পাঠানোর জন্য ভারতকে পর্যন্ত অনুরোধ করছিল, ভারতও এখানে কিন্তু কিছু করে নেই, ঠিক আছে। সেই খালেদা জিয়ার মৃত্যুর কারণ কিন্তু আসলে মৃত্যু যেটাই যেভাবে হোক না কেন, সবকিছু আল্লাহর হুকুমেই হয়, কার কীভাবে মৃত্যু হবে। আমি আজকে কথা বলতেছি, হয়তো কালকে আমি নাও থাকতে পারি, ঠিক আছে। কিন্তু মৃত্যুর কারণ আল্লাহ তাআলাই ভালো জানে। তবে হ্যাঁ, এই খালেদা জিয়ার মৃত্যুকে তিলে তিলে ডেকে এনেছিল এই আওয়ামী লীগ সরকার, যাতে সে তিলে তিলে এই বাংলাদেশে বসেই মৃত্যুবরণ করে। কারণ বাংলাদেশে এরকম হসপিটাল অথবা এরকম কোনো চিকিৎসা
নাই, পদ্ধতি নাই যেটা কঠিন কোনো রোগ থেকে বাঁচার উপায়। কারণ যারা বড়লোক আছে, যাদের অনেক কোটি কোটি টাকা আছে, তারা কিন্তু বিদেশি চিকিৎসা নেয়, ঠিক আছে। এই খালেদা জিয়ার চিকিৎসা থেকে শুরু করে এই সব কিছুই কিন্তু এর জন্য দায়ী হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ঠিক আছে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমি নিজে দেখছি যে সরকার গঠন বিএনপি যখনই তারা মানে মন্ত্রী পরিষদে যাওয়ার আগে থেকেই কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগের অনেক জায়গার অফিস খুলে দিয়েছে, ঠিক আছে। অনেক অনেক জায়গার অফিস, সেটা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখছেন। আমি ওইটা ইচ্ছা করলে দিতে পারতাম ভিডিওটা, আমি দেইনি, কারণ আপনারা যেটা দেখছেন সেটা সম্পর্কে আমি আর বিস্তারিত কথা বলবো না। তবে এই কথা আমি বলবো, যারাই আসেন ক্ষমতায়, ঠিক আছে, এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবেন, হ্যাঁ, এতটুকু আমি বলি। তবে একটি জিনিস বিএনপি কিন্তু ভুল করছে। আমরা যে ভোট দিয়েছিলাম, এখানে কিন্তু দুটি ভোট আমরা দিছি। একটা হয়েছে হ্যাঁ না ভোট, আর একটা হয়েছে সংসদ নির্বাচনের ভোট, ঠিক আছে। দুইটা ভোট কিন্তু একসাথে হয়েছে। এই হ্যাঁ না ভোটটা হয়েছে জুলাইকে স্বীকৃত করার জন্য, জুলাই বাস্তবায়ন করার জন্য। অলরেডি সালাউদ্দিন কাদের তিনি বলতেছে যে এটা সংবিধানে নাই, ঠিক আছে। এই জুলাইটা সংবিধানে নাই, জুলাই যে এটা হানা ভোটের যে এটা সংবিধানে নাই। আচ্ছা, সংবিধানের কথা যদি প্রশ্ন ওঠে, যে সংবিধানে তো আসলে সংবিধান যদি মানতেই চান, তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমি বলতে পারি। কারণ শেখ হাসিনা সে যেভাবে হোক এককভাবে নির্বাচন করছে, করুক, সমস্যা নেই। বিএনপিকে ডাকছে, বিএনপি আসে নাই, অথবা বিএনপির কিছু লোক গেছিল, হ্যাঁ, তারা জাতীয় পার্টিকে নিয়ে কিন্তু নির্বাচন করছে, হ্যাঁ, এটা সংবিধান মোতাবেক তারা কিন্তু ঠিকই সংবিধান মোতাবেক চালাইছে। এবং এই যে উপদেষ্টা পরিষদ যে আপনার এই উপদেষ্টা, এটাও কিন্তু সংবিধানের বাইরে, ঠিক আছে। এবং এই উপদেষ্টার এবং একটি মন্ত্রী পরিষদ ভেঙে যাওয়ার পর 90 দিনের ভিতরে একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এটা সংবিধানে আছে। এই 90 দিনের ভিতরে যদি না হয়, তার পরবর্তী 90 দিনের ভিতরে তার পরবর্তী 90 দিনের ভিতরে নির্বাচন দিতে হবে। সেটাও কিন্তু হয়নি। তার মানে সংবিধান মোতাবেক নির্বাচন হয়নি, ঠিক আছে। এটা আমার কথা না, এটা আপনারা মেনে নিয়ে আপনারা দেখেন এটা আসলে সত্যি কিনা। এখন যদি আপনারা এইখানে সংবিধান চেঞ্জ করার জন্যই কিন্তু এই হানা ভোটটা হয়েছে, ঠিক আছে। হানা ভোটের ভিতরে কি আছে না আছে আপনারা বিস্তারিত দেখতে পারেন। হানা ভোটের বিবরণ কি, হ্যাঁ, হায়ের মধ্যে কি আছে, আপনারা অবশ্যই এখানে আছেন। এখন কেন এখানে শপথ নিল না বিএনপি? এই ভিডিওটা শুনেন। এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হইনি, ঠিক আছে। বিএনপি শপথ নিল না, এটা কিন্তু বিএনপির জন্য মস্ত বড় ভুল। আসলে কি বিএনপি আবার কি শেখ হাসিনা যে পথে হাঁটছিল সে পথে কি বিএনপি হাঁটবে? আমার মনে হয় না। কারণ কি বিএনপি এই ভুলটা করতে যাবে না। কারণ এই যে জুলাই অভ্যুত্থান আপনারা জানেন যে এটা বিশাল একটা বড় একটা নিয়ে, মানে একটা দাবি নিয়ে যে আন্দোলনটা হয়েছিল, আসলে কিন্তু তা না। এটা আমরা সবাই জানি। এই আন্দোলনটা হয়েছিল আপনার কোঠা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। এই আন্দোলনটা ধীরে ধীরে আস্তে আস্তে করে কিন্তু অনেক বড় আকারে ধারণ করে, ঠিক আছে। এর আগে কিন্তু অনেক আন্দোলন হয়েছে, আমরা জানি যে বিশেষ করে যিনি মরহুম, যার কথা বলতে হয়, যাই হোক, আমি ওদিকে যাব না, ঠিক আছে। বিএনপি কিন্তু অনেক আন্দোলন করছিল, জামাত আন্দোলন করছিল, এই নিয়ে কিন্তু শত লোক মৃত্যুবরণ করেছিল। তারপরে পিলখানা হত্যাকাণ্ডের এখানে কিন্তু অনেক লোক কিন্তু মৃত্যুবরণ করেছিল, ঠিক আছে। এছাড়া আপনার শাপলা চত্বরের
হ্যাঁ, ঘটনাটা আপনারা সবাই জানেন। এই নিয়ে কিন্তু অনেক বড় ধরনের একটা ঘটনা ঘটছে এবং অনেক লোক মারা গেছে, ঠিক আছে? এতে কিন্তু শেখ হাসিনা নামেনি সরকার থেকে, ঠিক আছে? এই জুলাই অভ্যুত্থানটা সামান্য একটা কোঠা সংস্কার আন্দোলন থেকে রূপ ধারণ করে, এটা শেখ হাসিনা নিজেও জানতো না। তো এই শেখ হাসিনা পালানোর একদিন আগেও সে জানতো না যে তার দিল্লিতে যেতে হবে, ঠিক আছে? এখন বিএনপির উচিত হবে, বিএনপি সরকার গঠন করছে, আমি অবশ্যই আশাবাদী, আশা করি যে বিএনপি ভুল করবে না। কারণ তাদের বিএনপি একটা ডানপন্থী দল, ঠিক আছে? এটা আমি এর আগে আমি কিন্তু বিএনপির একজন কর্মী ছিলাম, ঠিক আছে? কারণ বিএনপি এই ধরনের ভুল আওয়ামী লীগের মতো করবে না, ঠিক আছে? এটা আমি আশা করি। তো আমি আর বিস্তারিত বেশি কথা বলবো না। তো আমি ছোট্ট একটি ভিডিও ক্লিপ করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। জুলাই সনদকে অস্বীকার করেন তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ, সব অবৈধ। বলেন সব অবৈধ। যে শপথ নিলেন না, শপথ না নিলে কি হবে? শপথ না নিলে কি হবে? আপনি যদি শোনেন, এই দেখেন কনস্টিটিউশন বলতেছেন, কনস্টিটিউশন বলছে কোন সংসদ সদস্য আদর শূন্য হইবে যদি তারা নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে 90 দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করিতে বা শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষর দান করিতে অসমর্থন হন। আপনারা যদি এই জুলাই সংস্কারের শপথ না নেন আগামী 90 দিনের মধ্যে, আপনাদের সিটি ভ্যাকেট হয়ে যাবে। কারণ এই জুলাই সনদের ভিত্তি করে এই ভোট, খালি হানা ভোট, গণভোট তো হয়নি খালি এই জুলাই সনদের উপর ভিত্তি করে, জাতীয় নির্বাচন হয়েছে এই জুলাই সনদের উপর ভিত্তি করে। তাহলে আমি বাবা মাকে অস্বীকার করলে আমি সন্তান, আমার পরিচয় কি? আপনি ইউনিট সরকারের কাজকর্মকে যদি অস্বীকার করেন, জুলাই সনদকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ, সব অবৈধ। বলেন সব অবৈধ। আর 90 দিনের মধ্যে আপনি যদি না নেন তাহলে কি হবে? তাহলে কনস্টিটিউশন করতেছেন, তাহলে আপনার সিট ভ্যাকেট হয়ে যাবে। আপনার সিট সবার এই মেজরিটি সিট সব ভ্যাকেট হয়ে যাবে।